নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। চন্দ্রাবতী এই খবর শুনে পাথরের মতো নির্জীব হয়ে গেল। কিন্নর সোনাল বড় বড় চোখ করে যমুনাকে দেখতে থাকলো। তারপর হঠাৎ ওকে ধমক দিয়ে বলল, হায় হায় সর্বনাশী পোড়ার মুখী, এ কি মিথ্যে কথা শোনাচ্ছিস রে তুই? কালকেই তো আমি দেখা করে এলাম উর্বশীর সঙ্গে। এটা মিথ্যে নয় সোনাল, যমুনা বলে উঠল। একান্ত মহলের এক কিন্নর এই খবর দিয়েছে আমাকে। মহারাজ আর রাজমাতা একান্ত মহলের দিকে রওনা হয়ে গেছেন। পুরো রানী মহলে শোরগোল পড়ে গেছে। এ কথা শুনে চন্দ্রবতীর একটা ঝটকা লাগলো। ও দৌড়ে দৌড়ে রানীমহলের বাইরে এলো আর নিজের ঘোড়ায় চেপে বসলো। পুরো রানীমহল উর্বশীর মৃত্যুর খবরে নিস্তব্ধ ছিল। বন্ধ ঘরের জানালা থেকে পাটরানীরা লুকিয়ে লুকিয়ে জানালা দিয়ে উঁকি মারছিল। দাঁড়ান মহারানীমা! সোনাল চন্দ্রবতীর পিছনে আস্তে আস্তে চিৎকার করলো। রাজমাতার হুকুম, কোনো পাটরানী যেন রানীমহলের বাইরে না বের হয়। আমি পাটরানী নই সোনাল, বিক্রমগড়ের মহারানী আমি। চন্দ্রবতী রাগে চিৎকার করলো আর ঘোড়ার জিন টেনে একান্ত মহলের দিকে রওনা হয়ে গেল। উর্বশী, আমার বোন! একান্ত মহলের নিস্তব্ধতাকে চিরে দিয়ে মোহিনীর কণ্ঠস্বর অনেক দূর থেকে শোনা গেল। উর্বশীর সব ওর ঘরে রাখা ছিল। মোহিনী চিৎকার করে আছাড় খেয়ে খেয়ে কাঁদছিল। বজ্রকেতুর চোখ থেকে জল পড়ছিল। বীরেন্দ্র প্রতাপ আর রাজমাতা গার্গী তখনও হতভম্ব হয়ে এই সব কিছু দেখছিল। তারা কেউই নিজের চোখকে বিশ্বাস করতেই পারছিল না যেন। চোখ খোল উর্বশী, আমি এসে গেছি। চিৎকার করে কাঁদতে কাঁদতে উর্বশী বলল, দেখ বোন, আমি এসেছি। তোর দিদি মোহিনী, যে তোকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ওঠ উর্বশী, ওঠ, ওঠ বোন, ওঠ। তখনই চন্দ্রবতী সেখানে প্রবেশ করলো। উর্বশীর মৃতদেহ দেখে ও ভিতরে ভিতরে কেঁপে উঠল। ওর মনে হচ্ছিল ওর মাথা ঘুরে ওখানেই ও পড়ে যাবে। ছেলে মানুষ উর্বশী, যাকে ওর বাবা, ওর দিদি, প্রেমিক, স্বামী সবাই ত্যাগ করেছিল, যাকে রক্ষা করার কথা দিয়েছিল চন্দ্রবতী নিজে, সে এখন এই পৃথিবী থেকে চলে গেছে। চন্দ্রবতীর চোখ থেকে অঝরে জল পড়তে শুরু করলো। ওকে এখানে দেখে গার্গীর মুখ অসন্তোষ এবং রাগে লাল হয়ে গেল। উর্বশী! চন্দ্রবতী উর্বশী শবের পাশে বসতে বসতে বিড়বিড় করল, আমাকে ক্ষমা করে দাও উর্বশী। আমি 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 আমার কথা রাখতে পারলাম না। এই চক্রবাহ থেকে তোমাকে বাঁচাতে পারলাম না। আমাকে ক্ষমা করে দাও উর্বশী, আমি পারলাম না। আমি তোমাকে এই চক্রবাহ থেকে বাঁচাতে পারলাম না। আমাকে ক্ষমা করে দাও। বলতে বলতে চন্দ্রবতী অঝোর ধারায় কাঁদতে লাগলো। বন্ধ কর এই নাটক শাকচুন্নি! চন্দ্রবতীর দিকে নজর পড়তেই মোহিনী বলে উঠল, তুই মেরেছিস, তুই মেরেছিস আমার ভুলের মতো ছোট্ট বোনটাকে। তুই শেষমেশ মেরেই ফেললি আমার বোনকে। তোকে আমি জীবিত ছাড়বো না। মোহিনী চন্দ্রবতীর গলা চেপে ধরল। তা দেখে রাজমাতা গার্গী এগিয়ে এসে উঁচু গলায় বললেন, নিজেকে সামলাও মোহিনী। চুপ করুন আপনি! ওর কথা শেষ হওয়ার আগেই মোহিনী ওর উপর রেগে চিৎকার করল, তোমরা সবাই, তোমরা
সবাই একসঙ্গে যুক্ত। তোমরা সবাই মিলে আমার বোনের প্রাণ কেড়ে নিয়েছো। আমি তোমাদের কাউকেই জীবিত ছাড়বো না, মেরে ফেলবো আমি সবাইকে, তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো। মোহিনীর দ্বারা নিজেকে অপমানিত হতে দেখে গার্গী প্রচন্ড রেগে গেলেন। ও এগিয়ে এসে মোহিনীকে সজোরে একটা থাপ্পড় মারল আর কিন্নর পাহারাদারদের আদেশ দিল, নিয়ে যাও এই অসভ্য পাটরানীকে এখান থেকে। পাহারাদাররা দ্রুত এগিয়ে এসে মোহিনীকে ধরে সেখান থেকে নিয়ে যেতে লাগলো। মোহিনী নিজের হাত পা ছুঁড়ে চিৎকার করতে লাগলো, মহারাজ, মহারাজ, দেখছেন তো আপনি কিভাবে আমার কণ্ঠ রোধ করা হচ্ছে? আমি আমার বোনকে হারিয়ে ফেললাম, আর আমাকে ঠিক করে ওই শোকও পালন করতে দিচ্ছে না। আর এই চন্দ্রবতী ডাইনি, ও আমার বোনকে মেরে ফেলেছে, হত্যা করেছে আমার বোনকে। কারণ এই সব জন্য বিক্রমগড়ের শাসন নিজের হাতের মুঠোয় নিতে চায়। মোহিনীর পরোয়া না করেই কিন্নর পাহারাদাররা ওকে টানতে টানতে নিয়ে চলে গেল। এ দৃশ্য দেখে বজ্রকেতু বীরেন্দ্র প্রতাপের কাছে এসে কঠিন স্বরে বলল, মহারাজ, হে পুরোপুরি অন্যায় হচ্ছে। সত্যিটা তো আপনার সামনেই আছে। এই একান্ত মহলে আমার মেয়ে উর্বশীর সঙ্গে দেখা করতে শুধুমাত্র এই চন্দ্রাবতীই তো আসতো, আর উর্বশী শুধুমাত্র ওর বানানো খাবারই তো খেত। কাল যখন চন্দ্রাবতী নিজে আসতে পারেনি, তখন ওর কিন্নর সোনালকেও পাঠিয়েছিল। আমি নিশ্চিত মহারাজ, ওই খাবারে বিষ মেশানো ছিল, যার ফলে উর্বশী প্রাণ হারিয়েছে। বীরেন্দ্র প্রতাপ আর গার্গী চন্দ্রবতীর দিকে তাকালো। চন্দ্রবতী কিছু বলার আগেই সুমন্ত কয়েকজন বৈদ্য, হাকিম, কবিরাজ নিয়ে এলো। ওরা সবাই উর্বশীর মৃতদেহ পরীক্ষা করতে লাগলো। পুরো পরীক্ষা করার পর একজন বয়োজ্যেষ্ঠ বৈদ্য বীরেন্দ্র প্রতাপকে বলল, বিষের প্রকোপ তো দেখা যাচ্ছে না মহারাজ, কিন্তু মাথায় একটা গভীর আঘাতের চিহ্ন আছে। হয়তো দুর্বলতার জন্য মাথা ঘুরে পড়ে গিয়েছিল আর মস্তিষ্কে গভীর আঘাত পেয়েছিল। বজ্রকেতু কি বলবে বুঝতে পারল না। বীরেন্দ্র প্রতাপ কোনো প্রতিক্রিয়া দেখালো না। ও চুপচাপ দাঁড়িয়ে উর্বশীর সব দেখছিল। তারপর আস্তে আস্তে বলল, আর উর্বশীর গর্ভের সন্তান? মহারাজ, নিশ্চিত ভাবে এতক্ষণে গর্ভে বড় হতে থাকা ওই ছোট্ট প্রাণটাও মারা গেছে। বৃদ্ধ বৈদ্য অত্যন্ত দুঃখিত হয়ে বলল। শুনে বীরেন্দ্র প্রতাপের সঙ্গে সঙ্গে চন্দ্রাবতীরও গভীর আঘাত লাগলো। গার্গী পাহারাদারদের আদেশ দিলেন, উর্বশীর সব দেহ শেষকৃত্যের জন্য নিয়ে এসো। এ কথা বলে ও ঘর থেকে বেরিয়ে চলে গেল। বীরেন্দ্র প্রতাপ চুপচাপ ওর পিছন পিছন যেতে লাগলো। কিছুক্ষণ পর পাহারাদাররা উর্বশীর মৃতদেহ নিয়ে চলে গেল। ওই অশুভ আর নির্জন ঘরে শুধুমাত্র চন্দ্রাবতী ছিল। ও বিশ্বাস করতে পারছিল না যে উর্বশীর সঙ্গে সঙ্গে ওর গর্ভজাত সন্তানও মারা গেছে। চিরবিদায় উর্বশী। চন্দ্রাবতী কাঁদতে কাঁদতে বিড়বিড় করল, তোমাকে রক্ষা তো আমি করতেই পারলাম না। ক্ষমা করো আমাকে, ক্ষমা করো আমাকে, ক্ষমা করে দিও উর্বশী। কিন্তু তোমার হত্যাকারীকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। আমার হাত থেকে কোনো মতেই সে রেহাই পাবে না। হঠাৎ চমকে দেখলো ঘরের একটা অন্ধকার কোণায় একটা চকচকে জিনিস পড়ে আছে। ও দ্রুত এগিয়ে গেল
আর সেটা হাতে তুলে নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। দিনের আলো ফুরোনোর আগেই উর্বশীর শেষকৃত্য সম্পন্ন হয়ে গেল। পুরো রাজমহল শোকের কালো ছায়ায় অন্ধকার ছিল। এদিকে রানীমহলে ভয়ানক নিস্তব্ধতা ছিল, আর পাটরানীদের মধ্যে মারাত্মক ভয়ের বাতাবরণ ছিল। ওরা সবাই এক জায়গায় জমা হয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে আলোচনা করছিল। এখন তো এই রানীমহলে কেউই সুরক্ষিত নয়। হ্যাঁ, আগে তো শশীকলার হত্যা হলো, আর এখন উর্বশীরও। তাও আবার কখন? যখন বিক্রমগড়ের উত্তরাধিকারীকে জন্ম দিতে যাচ্ছিল। একথা চিন্তিত হওয়ার নাটক করে সুরেলা বলল, দেখে নাও, চন্দ্রাবতী আর মোহিনীর শত্রুতার ফল এসব। এর দায় বেচারি উর্বশীকেই চুকাতে হলো। নিজের প্রাণ দিয়ে আমাদের পাটরানীদের আগেই তো এখানে কোনো দামই ছিল না, কিন্তু এখন তো আমাদের প্রাণের কোনো মূল্যই রইল না। একথায় সুরেলার কিন্নর প্রমীলা আগুনে ঘি ঢেলে বলল, সত্যি বলেছেন রানীমা। কি জানি কাল সকালে রানীমহলে আমাদের মধ্যে আবার কারো মৃতদেহ পাওয়া যাবে কিনা। চুপ কর প্রমীলা। তখনই একজন পাটরানী ওকে ধমক দিয়ে বলল, এরকম অশুভ কথা মুখে আনিস না। আর তুমি দেখো সুরেলা, রাজমাতা এখন আর চন্দ্রাবতী, মোহিনী কাউকেই ছাড়বেন না। আজ রাতেই উনি বৈঠক ডেকেছেন। এবার এই রানীমহল থেকে চন্দ্রাবতী নামের কাঁটা উপড়ে ফেলা হবে, না হলে মোহিনী নামেরও কাঁটা হতে পারে, আবার হতে পারে দুজনেরই। অন্য পাটরানীও বলে বসল, হ্যাঁ হ্যাঁ, মহারাজ বীরেন্দ্র প্রতাপও এখন কোনো সহানুভূতি দেখাবেন না। হ্যাঁ, আর উনি নিজের উত্তরাধিকারী হারিয়েছেন, মনে থাকে যেন। কত কষ্ট করে একটা আশার আলো দেখতে পেয়েছিলেন উনি, কিন্তু সেটাও নিভে গেল। একথা শুনে সুরেলা মনে মনে খুশি হলো, কিন্তু ওপরে ওপরে দুঃখিত হওয়ার নাটক করে বলল, মোহিনী আর চন্দ্রাবতী যাওয়ার পরই আমাদের কোনো ভবিষ্যৎ হবে, না হলে এইরকম ভাবে ঘরের মধ্যে পচে পচে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মতোই একদিন আমাদের মরে যেতে হবে। সেজন্য আমাদের একজোট হয়ে থাকতে হবে। সুরেলা কথা বলে নিজের ঘরের দিকে চলে গেল। প্রমীলা ওর পিছু পিছু যেতে যেতে ধীরে ধীরে বলল, আপনার কি মনে হচ্ছে রানীমা, আজ রাত্রে কার পালা রানীমহল ত্যাগ করার? সুরেলা কুটিল হাসি হেসে বলল, মোহিনীর। আমি নিশ্চিত জানি ওই উর্বশীকে মেরেছে। হায় হায় রানীমা, তাহলে তো মজাই হবে। প্রমীলা আনন্দে নাচতে নাচতে বলল, মোহিনীর পরে মহারাজের প্রথম পাটরানী আপনিই হবেন, আর রাজমাতা তো চন্দ্রাবতী আর মহারাজকে কখনো এক হতে দেবেনই না। সেই জন্য বিক্রমগড়ের নতুন উত্তরাধিকারী একমাত্র আপনি দেওয়ার সুযোগ পাবেন। একথা শুনে সুরেলার কুটিল হাসি আরো গভীর হয়ে গেল। রাতের প্রহর শুরু হয়ে গিয়েছিল। চন্দ্রাবতীর ঘর গভীর অন্ধকারাচ্ছন্ন ছিল। না জানিও কতক্ষণ ধরে জানালায় দাঁড়িয়ে অবাক হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। মহারানীমা, সোনাল ঘরে ঢুকতে ঢুকতে ধীরে ধীরে বলল। চন্দ্রাবতী কোনো প্রতিক্রিয়া দেখালো না। সোনাল একটা প্রদীপ জ্বালালো, এরপর ভোজনের থালা একটা আসনে রেখে বলল, একটু কিছু খেয়ে নিন, আপনি সকাল থেকে কিচ্ছু খাননি। আমার ইচ্ছে নেই সোনাল,
চন্দ্রাবতী ধীরে বলল, থালা নিয়ে চলে যাও। সোনাল ইতস্তত করে বলল, ও ও ওই রাজমাতার আদেশ আছে, শেষকৃত্যের পর আর কোনো শোক পালন যেন না করা হয় রানী মহলে। এই কথা শুনে চন্দ্রাবতী ঘুরে ওর দিকে তাকাতেই সোনাল ভয় পেয়ে গেল। চন্দ্রাবতী কাঁদছিল, কিন্তু ওর মুখ কঠিন হয়েছিল। এটা আমার অনেক বড় হার সোনাল। চন্দ্রাবতী রেগে বলল, আমি আমি ওই নিরপরাধ নিষ্পাপ মেয়েটাকে এই দুরাচারীদের হাত থেকে বাঁচাতে পারলাম না। আর রাজমাতার শোক হবেই বা কেন? উর্বশীর কি বা মূল্য ছিল ওনার কাছে? শুধুমাত্র একজন পাটরানী। উনি তো শুধু একটা উত্তরাধিকারী পেতে চেয়েছিলেন ওর কাছ থেকে। আর কোনো মূল্যই নেই উর্বশীর। বিন্দুমাত্র ভালোবাসা পেল না মেয়েটা। সারা জীবন মেয়েটা কারোর কাছে এতটুকু ভালোবাসা পেল না। নীরবে নিজের প্রাণ দিয়ে দিল। সোনাল কিছু বলতে পারল না। ও জানতো এখন চন্দ্রাবতীর মনে উর্বশীর মৃত্যুর দুঃখের সঙ্গে সঙ্গে ওর জন্য কিছু করতে না পারার ক্ষোভও আছে। ও কিছুক্ষণ একভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তারপর ভাবুক হয়ে বলল, আমি তো আগেই বলেছিলাম মহারানী মা, এই মহলে থাকা সবার ষড়যন্ত্র থেকে আজ পর্যন্ত কেউই বাঁচেনি। উর্বশীর জন্য আমার মন দুঃখে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে মহারানী মা। কিন্তু কি করব, এই রানী মহলে আমাদের কিন্নরদের চোখের জল ফেলারও তো অনুমতি নেই। বলতে বলতে সোনালের চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। চন্দ্রাবতী ওকে জড়িয়ে ধরতেই দুজনের মনের চাপা দুঃখের বাঁধ ভেঙে গেল। দুজনেই হু হু করে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে দিল। তখনই দরজায় শব্দ হলো, মহারানী মা, আপনাকে রাজমাতা ডেকেছেন। গার্গীর এক দাসীর কণ্ঠস্বর শোনা গেল। চন্দ্রাবতী আর সোনাল নিজেদের সামলাতে লাগলো। কিছুক্ষণ পরে চন্দ্রাবতী রাজমাতার ঘরে গেল। গার্গী নিজের বিছানায় বসেছিল। পাশে একটা আসনে বীরেন্দ্র প্রতাপ বসেছিল, আর ওর সামনে মোহিনী দাঁড়িয়েছিল। ও এই সময় রাগে কাঁপছিল আর চন্দ্রাবতীকে দেখে মনে মনে ছটফট করছিল, কিন্তু বীরেন্দ্র প্রতাপ আর গার্গীর সামনে কিছু বলার সাহস পাচ্ছিল না ও। চন্দ্রাবতী আর মোহিনী, রাজমাতা এক এক করে দুজনকে দেখে দুজনকেই কঠিন স্বরে বলল, আমি কোনো ঝামেলা ছাড়াই জানতে চাই যে উর্বশীকে হত্যা কে করেছে। এটা তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা ভালো ভালো বলে দাও যে কে এই অপরাধ করেছ, কে এই হত্যা করেছ। নিজের অপরাধ স্বীকার করে নাও। ওর কথা শেষ হওয়ার আগেই মোহিনী বলে উঠল, আমি তো 1000বার বলেছি আমার বোন উর্বশীকে এই রাক্ষসী চন্দ্রাবতী মেরেছে। আর আজ আমার ন্যায় চাই, ন্যায়। না হলে আমি এই রানী মহলে আজ আত্মবলিদান দিয়ে দেব। তোমার মরে যাওয়াই উচিত মোহিনী। ওর কথা থামিয়ে চন্দ্রাবতী বলে উঠল, কিন্তু তবুও এই হত্যার পাপ থেকে তুমি মুক্তি পাবে না। চন্দ্রাবতীর কথায় ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। মোহিনীও হঠাৎ কিছু বলতে পারল না। তারপর ও চটে গিয়ে বলল, আচ্ছা, আমি নিজের বোনকেই মারব? তোমার বোন ছিল না ও। চন্দ্রাবতী ওর কথা শেষ হওয়ার আগেই উঁচু গলায় বলল, বজ্রকেতু ওর বাবা ছিল ঠিকই, কিন্তু ও তোমার মায়ের দাসীর সন্তান। তুমি আর তোমার বাবা সর্বদাই ওকে নিজেদের পায়ের জুতো বানিয়ে রেখেছিলে। আর আজ
তুমি ওকে সারা জীবনের জন্য নিজের রাস্তা থেকে সরিয়ে দিয়েছো। তার প্রমাণ হলো এটা, তোমার হাতের এই বাজুবন্ধ, যেটা আমি ওই একান্ত মহলে খুঁজে পেয়েছি। বলার পর চন্দ্রাবতী নিজের কাছ থেকে সোনার একটা বাজুবন্ধ বার করে মোহিনীর সামনে ঠং করে ফেলে দিল। তা দেখে মোহিনীর মুখের রং উড়ে গেল। বীরেন্দ্র প্রতাপ আর গার্গী ওর দিকে তাকালো। না না, ও মিথ্যে মিথ্যে বলছে। মোহিনী ঘাবড়ে গিয়ে বলল, আমি উর্বশীকে হত্যা করিনি। এই বাজুবন্ধ হয়তো তখন পড়েছে যখন আমি মোহিনীর শবদেহের কাছে কাঁদছিলাম। মিথ্যা! চন্দ্রাবতী চিৎকার করলো। ওই সময় তুমি শোক প্রকাশক সজ্জা করেছিলে, কোনো অলংকার তোমার শরীরে ছিলই না, কারণ তোমার তো শোক প্রকাশ করার নাটক করার ব্যাপার ছিল। কিন্তু যখন তুমি লুকিয়ে উর্বশীর কাছে গিয়েছিলে, তখনই এই বাজুবন্ধ তোমার হাতে পড়া ছিল। তুমি ওকে হত্যা করার চেষ্টা করছিলে। ওই বেচারি তোমার সঙ্গে সংঘর্ষ করছিল, বাঁচার চেষ্টা করছিল, আর সেই সময় এই বাজুবন্ধ তোমার হাত থেকে খুলে পড়ে গিয়েছিল। কিন্তু তাড়াহুড়োয় তুমি সেটা খেয়ালই করনি। মোহিনীর অবস্থা তো এখন কাটলেও রক্ত বের হবে না এমন। ঘরের মধ্যে কিছুক্ষণ সব শান্ত হয়ে গেল। তারপর গার্গী গম্ভীর স্বরে বলল, তুমি কি স্বীকার করছো মোহিনী যে উর্বশীকে হত্যা? না রাজমাতা! মোহিনী চিৎকার করল, আমি উর্বশীকে মারিনি। আপনি আপনি ওকে হত্যা করিয়েছেন। উর্বশীর গর্ভপাত হয়ে যেত, এ খবর জানতে পেরে আপনিই ওকে মেরে ফেলেছেন। আপনি! এ কথা শুনতেই ঘরের মধ্যে যেন বাজ পড়ল। চন্দ্রাবতীও চমকে উঠল। আসলে কে উর্বশীকে হত্যা করেছিল? মোহিনী কি সত্যি বলছে, নাকি এটাও ওর কোনো চক্রান্ত? চন্দ্রাবতী কিভাবে জানতে পারবে এই সত্যিটা? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।